একবারে চেষ্টায় পুলিশের স্বপ্ন হবে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম রিয়াল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি আর কলকাতা পুলিশের ডেইলি মক টেস্ট ক্লাস করানো হয়, যেখানে আমরা প্রতিদিন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। সে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো না কেন, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এই 30টি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। আর দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 47। আর এর আগে আমরা 46টা ক্লাস আপলোড করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকের এই মক টেস্ট ক্লাসটাকে আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। যারা যারা ডাব্লিউপি আর কলকাতা পুলিশ প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই এই ক্লাসটাকে একটু শেয়ার করে দেবে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে? অপশন এ র্যাম, অপশন বি রম, সি হচ্ছে দেখো হার্ডওয়্যার, আর অপশন ডি হচ্ছে সফটওয়্যার। তো বলো অ্যান্সারটা কী হবে? কম্পিউটারের স্মৃতিশক্তিকে কী বলা হয়? প্রত্যেক কিন্তু আমাকে লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাও। তো ফ্রেন্ডস, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, তোমাদের প্রায় সবারই পারা উচিত। কারণ দেখো ফ্রেন্ডস, কম্পিউটার থেকে তোমাদের কিন্তু এক্সামে 1 থেকে 2টি প্রশ্ন কিন্তু আসবে 100%, ঠিক আছে? তো বলো এর অ্যান্সারটা কী হবে? দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? মনে রাখবে, রম যেটা, সেটা হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি, ঠিক আছে? আর দেখো রমের যে সম্পূর্ণ নাম সেটা মনে রাখবে, সেটা হচ্ছে রিড অনলি মেমোরি, ঠিক আছে? রিড অনলি মেমোরি হচ্ছে এই রমের সম্পূর্ণ নাম। আর দেখো ফ্রেন্ডস, র্যাম যেটা, সেটা মনে রাখবে, র্যামের সম্পূর্ণ নাম কি? র্যামের সম্পূর্ণ নাম কি? সেটা হচ্ছে দেখো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো অবশ্যই এই দুটো ফুল ফর্ম কিন্তু মাথায় রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট, আর তোমাদের এক্সামে দেয়, ঠিক আছে? নেক্সট দেখো, আধুনিক কম্পিউটারের জনক কাকে বলে? অপশন এ চার্লস ব্যাবেজ, অপশন বি জ্যাক কেলবি, অপশন সি বিল গেটস, আর অপশন ডি হচ্ছে জন ভন নিউম্যান। তো ফ্রেন্ডস, এই উত্তরটা কিন্তু সবাই ভেবে চিনতে দিবে। দেখো ফ্রেন্ডস, প্রশ্নতে বলেছে আধুনিক কম্পিউটারের জনক। যদি শুধু কম্পিউটারের জনক বলা হয় তাহলে কিন্তু সবাই উত্তরটা পারতে, কিন্তু এখানে বলো আধুনিক কম্পিউটারের জনক কাকে বলে। যারা যারা পারবে অবশ্যই প্রত্যেক কিন্তু অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? জন ভন নিউম্যান হচ্ছে আধুনিক যে কম্পিউটারগুলো রয়েছে, সেই কম্পিউটারগুলোর জনক হচ্ছে জন ভন নিউম্যান। আর যদি বলা হয় শুধু কম্পিউটারের জনক, তাহলে মনে রাখবে চার্লস ব্যাবেজ হচ্ছে শুধু কম্পিউটারের জনক। মানে যদি বলা হয় যে আধুনিকটা বাদ দিয়ে বলা হয় যে কম্পিউটারের জনক কাকে বলা হয়, সেক্ষেত্রে অ্যান্সার করবে চার্লস ব্যাবেজ। কিন্তু যদি দেখো বলেছে আধুনিক, তাহলে অ্যান্সারটা হবে জন ভন নিউম্যান, ঠিক আছে? মাথায় রাখবে। এরপর দেখো, এর পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো বনফুল কার ছদ্মনাম? বনফুল কার ছদ্মনাম? অপশন এ হচ্ছে অখিল নিয়োগী, বি হচ্ছে দেখো বিমল ঘোষ, সি হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, আর ডি হচ্ছে মনীষ ঘটক। তো বলো অ্যান্সারটা কী হবে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আর তোমাদের এই সমস্ত এক্সাম এই সমস্ত প্রশ্ন কিন্তু এক্সামে আসে। দেখো ফ্রেন্ডস, আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েছি, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু এক্সামে দেবে, ঠিক আছে? সেই সমস্ত প্রশ্নগুলো আমি নিয়েছি। তো বলো অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে মনে অপশন সি হবে এর সঠিক উত্তর। বলাইচাঁদ মুখোপাধ্যায় হচ্ছে, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের যে ছদ্মনাম সেটা হচ্ছে বনফুল, ঠিক আছে? বনফুল ছদ্মনামটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, ঠিক? নেক্সট দেখো, এর পরের প্রশ্ন, জাপানের জাতীয় খেলার নাম কি? অপশন এ ব্যাডমিন্টন, বি হচ্ছে দেখো বেসবল, সি হচ্ছে টেবিল টেনিস, আর অপশন ডি হচ্ছে রেসলিং। তো বলো অ্যান্সারটা কী হবে? জাপানের জাতীয় খেলার নাম কি? তার আগে ফ্রেন্ডস, তোমরা আমার কমেন্ট করে অ্যান্সারটা জানাও তো, যে ভারতের জাতীয় খেলার নাম কি? আমি অপশান দিচ্ছি তোমাদেরকে হকি, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে কাবাডি। তো বলো অ্যান্সারটা কী হবে? ভারতের জাতীয় খেলার নাম কি? অপশান এ হকি, 2 নম্বর হচ্ছে কাবাডি, আর 3 নম্বর হচ্ছে উপরের কোনোটিই নয়। তো বলো অ্যান্সারটা কী হবে? দেখো ফ্রেন্ডস, সেক্ষেত্রে মনে রাখবে আমাদের ভারতের সরকারিভাবে কোনো জাতীয় খেলা নেই, সরকারিভাবে কোনো জাতীয় খেলা নেই। হ্যাঁ, তবে যদি প্রশ্নে থাকে শুধু কাবাডি থাকে, তো কাবাডি অ্যান্সার করবে, আর যদি শুধু হকি থাকে শুধু, তাহলে হকিতে অ্যান্সার করবে। আর যদি দুটো অপশানে থাকে, তাহলে কিন্তু মনে রাখবে যে আমাদের ভারতের জাতীয় খেলা বলে কোনো খেলা নেই, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা কী হবে বলো? জাপানের জাতীয় খেলার নাম কি? তো দেখো, এর অ্যান্সারটা হবে অপশন ডি হবে সঠিক উত্তর। রেসলিং যেটা, সেটা হচ্ছে জাপানের জাতীয় খেলার নাম, ঠিক? নেক্সট এরপর দেখো, বীরভূমি কার সমাধিস্থল? অপশন এ মহাত্মা গান্ধী, বি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী,
সি হচ্ছে দেখো রাজীব গান্ধী, আর অপশন ডি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তো বীরভূমি যেটা সেটা কার সমাধিস্থল? প্রত্যেকে অ্যান্সারটা জানো। দেখো ফ্রেন্ডস, সমাধিস্থল থেকে তোমাদের কিন্তু এক্সামে প্রশ্ন দেয়, ঠিক আছে? তো বলো এর অ্যান্সারটা কী হবে? বীরভূমি যেটা সেটা কার সমাধিস্থল? এর অ্যান্সারটা হবে অপশন সি, ঠিক আছে? রাজীব গান্ধীর সমাধিস্থল হচ্ছে কোথায়? বীরভূমি যে জায়গাটা সেটা হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থল, ঠিক। নেক্সট, তো ফ্রেন্ডস মনে রাখবে মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে রাজঘাট, ঠিক আছে? আর লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম হচ্ছে বিজয়ঘাট। এইভাবে মনে রাখবে রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে বীরভূমি, ঠিক আছে? আর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম হচ্ছে মহাপ্রয়াণ ঘাট। তো অবশ্যই এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোর যে মানে সমাধিস্থলের নাম মানে নাম রয়েছে, ঠিক আছে? তো প্রত্যেকটা সমাধিস্থলের নামগুলো মাথায় রাখবে। আর দেখো ফ্রেন্ডস, আরও অনেক রয়েছে, যেমন ইন্দিরা গান্ধী, ঠিক আছে? এইভাবে অনেক রয়েছে। তো যতগুলো রয়েছে ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা প্রত্যেকগুলো মুখস্থ করে নেবে, কারণ তোমাদের এখান থেকে একটা প্রশ্ন দেয় এক্সামে, একটা প্রশ্ন পাবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু একটু মুখস্থ করে নেবে। এরপরে প্রশ্ন, সি কে নাইডু ট্রফি কোন খেলার ক্ষেত্রে বা কোন খেলাতে দেওয়া হয়? মানে এই কাপটা আর কি, ক্রিকেট খেলাতে? বি হচ্ছে দেখো হকিতে, সি হচ্ছে ফুটবলে, আর অপশন ডি হচ্ছে ব্যাডমিন্টন খেলাতে। তো সি কে নাইডু ট্রফি যেটা সেটা কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই প্রত্যেকের পারা উচিত। তোমরা অনেকেই জানো, যারা 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 ক্রিকেট খেলার প্রেমিক তারা অবশ্যই জানবে। তো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন এ, ক্রিকেট খেলাতে, ঠিক আছে? সি কে নাইডু যে ট্রফি যেটা সেটা ক্রিকেট খেলার সাথে মানে সম্পর্ক রয়েছে আর। তো দেখো ফ্রেন্ডস, বিস্তারিত আমরা দেখে নেব। মনে রাখবে ক্রিকেট খেলার ক্ষেত্রে আরও অনেক কাপ দেওয়া হয়, ঠিক আছে? অনেক কাপ দেওয়া হয়, যেগুলো আমি ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি। এক নাম্বার হচ্ছে দেখো বোস ট্রফি, 2 নাম্বার হচ্ছে দেখো জওহরলাল নেহরু ট্রফি বা কাপ, ঠিক আছে? 3 নাম্বার রয়েছে দেখো সি কে নাইডু, 4 নাম্বার রয়েছে দেখো বিশ্বকাপ, ঠিক। আর দেখো এরপর রয়েছে, আচ্ছা ফ্রেন্ডস, তো এই যে কাপগুলো রয়েছে এই সমস্ত কাপগুলো কিন্তু ক্রিকেট খেলার ক্ষেত্রে দেওয়া হয়। দেখো ফ্রেন্ডস, ক্রিকেট খেলার ক্ষেত্রে আরও অনেক কাপ দেওয়া হয়। তো যেগুলো ইম্পর্টেন্ট অবশ্যই প্রত্যেকটা কিন্তু মানে মুখস্থ করে নেবে, কারণ দেখো ফ্রেন্ডস তোমাদের খেলাধুলার টপিক থেকে কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন তোমরা এক্সামে কমন পাবে। প্রিলিমিনারি এক্সামে 3 থেকে 4টা প্রশ্ন এই খেলাধুলার টপিকটা থেকে কমন পাবে। আমি তোমাদেরকে বারবার এই জিনিসটা বলছি। আর দেখো ফ্রেন্ডস, যারা যারা সিরিয়াস আছে ভ্যাকেন্সিটার জন্য অবশ্যই তারা এই স্পোর্ট টপিকটাকে খুব ভালোভাবে করবে, ঠিক আছে? কোন খেলাটা কোথায় হবে, কোন খেলার সাথে কোন খেলোয়াড় সম্পর্ক, আর দেখো কোন খেলাতে কোন কাপগুলো দেওয়া হয়, মানে কোন খেলাতে কতজন করে খেলোয়াড় থাকে। তো এই যে সমস্ত টপিকগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু ভালোভাবে করবে, কারণ এখান থেকে তোমরা 3 থেকে 4টা প্রশ্ন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখান থেকে তোমরা 3 থেকে 4টা প্রশ্ন পাবে স্পোর্ট থেকে, ঠিক আছে? তো অবশ্যই এগুলো একটু ভালোভাবে রেডি করো, ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ হকি, বি হচ্ছে কুস্তি, সি হচ্ছে লং টেনিস, আর অপশান ডি হচ্ছে গল্ফ। তো এই যে টি, শুধু টি বলা হয় বা এই টি শব্দটার মানে শব্দটা যেটা সেটা কোন খেলার ক্ষেত্রে যুক্ত? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি হবে সঠিক উত্তর। গল্ফ খেলার ক্ষেত্রে যুক্ত মনে রাখবে এই টি শব্দটা, আর খুবই ইম্পর্ট্যান্ট এই টি শব্দটা, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মানে অনেক এক্সামে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে আর কি। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে গল্ফ খেলার ক্ষেত্রে আরও অনেক মানে শব্দযুক্ত আমি তোমাদেরকে বলে যেগুলো ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে বুগি, 2 নাম্বার হচ্ছে টি, 3 নাম্বার হচ্ছে পুট, ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে হোল। তো এই যে শব্দগুলো, এই সমস্ত শব্দগুলো কিন্তু কোন খেলার ক্ষেত্রে? গল্ফ খেলার ক্ষেত্রে যুক্ত। নেক্সট, আর দেখো ফ্রেন্ডস, একটা রয়েছে নিবলিং, ঠিক আছে? তো এই সমস্ত খেলাগুলো মানে শব্দগুলো, যে শব্দগুলো রয়েছে সেগুলো গল্ফ খেলার ক্ষেত্রে যুক্ত। তো এইভাবে ক্রিকেট খেলার ক্ষেত্রে মনে রাখবে, হকি খেলার ক্ষেত্রে মনে রাখবে, ফুটবল খেলার ক্ষেত্রে যে সমস্ত শব্দগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু ভালোভাবে রেডি করো, ঠিক আছে? নেক্সট দেখো এর পরের প্রশ্ন, শিশু দিবস কবে পালন করা হয়? অপশান এ 14 নভেম্বর, বি হচ্ছে 14 ডিসেম্বর, সি হচ্ছে 14 জানুয়ারি, অপশন ডি হচ্ছে 14 এপ্রিল। তো বলো শিশু দিবস, ঠিক আছে? শিশু দিবস বা চাইল্ড ডে কবে পালন করা হয়? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। দেখো ইম্পর্টেন্ট ডে থেকে কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন দেয়, তোমরা জানো একটা প্রশ্ন পাবে। তো বলো এর অ্যান্সারটা কী হবে? দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান এ হবে সঠিক উত্তর। 14 নভেম্বর, 14 নভেম্বর এই দিনটা কি শিশু দিবস হিসাবে পালন করা হয়। এই 14 নভেম্বর দিনটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখবে। নেক্সট, এরপর দেখো করাচি শব্দটা কোন নদীর, আচ্ছা করাচি শব্দটা নেই, শহরটা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ রাভি, বি হচ্ছে দেখো নীল, সি হচ্ছে টেমস, আর অপশন ডি হচ্ছে সিন্ধু। তো করাচি যে শহরটা রয়েছে সেটা কোন নদীর তীরে অবস্থিত? তো ফ্রেন্ডস প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন ডি হবে সঠিক উত্তর। সিন্ধু নদীর তীরে অবস্থিত করাচি শহরটি, ঠিক আছে? নেক্সট, তো ফ্রেন্ডস মনে রাখবে বিস্তারিত আমি তোমাদেরকে বলে দিই, কারণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট যে কোন নদীর তীরে কোন শহরগুলো রয়েছে, ঠিক আছে? তো মনে রাখবে রাভি নদীর তীরে রয়েছে লাহোর শহরটা, ঠিক আছে? আর নীল নদীর তীরে মনে রাখবে নীল নদীর তীরে রয়েছে আলেকজান্দ্রিয়া এই শহরটা,
ঠিক আছে। টেমস নদীর তীরে রয়েছে লন্ডন শহরটা, এইভাবে মনে রাখবে। সিন্ধু নদীর তীরে রয়েছে কোন শহরটা? করাচি শহরটা, ঠিক আছে। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু মাথায় রাখবে। আর দেখো ফ্রেন্ডস, এই যে মানে আমাদের ভারতের মধ্যে যে সমস্ত দিল্লি শহরটা কোথায় রয়েছে, ঠিক আছে, চেন্নাই শহরটা মানে কোন নদীর তীরে অবস্থিত, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। আর সাথে বিদেশের ক্ষেত্রে যে সমস্তগুলো রয়েছে শহরগুলো, সেগুলো কিন্তু মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন দেয় এগুলো থেকে, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, জাপানের পার্লামেন্টের নাম কি? অপশন এ ডায়েট, বি হচ্ছে দেখো রাষ্ট্রীয় পঞ্চায়েত, সি হচ্ছে জাতীয় সংসদ, আর অপশন ডি হচ্ছে সংসদ। তো বলো জাপানের পার্লামেন্টের নাম কি? তো ফ্রেন্ডস, আমাদের পার্লামেন্টের নাম কি তোমরা বলো? আমাদের পার্লামেন্টের নাম হচ্ছে সংসদ, তোমরা সবাই জানো, কিন্তু জাপানের পার্লামেন্টের নাম কি? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশন এ, মনে রাখবে। ডায়েট যেটা, সেটা হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম। কোথাকার? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট, খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই পার্লামেন্টগুলো প্রশ্নতে দেয় তোমাদের এক্সামে। দেখো ফ্রেন্ডস, স্ট্র্যাটেজিকের পার্টটা থেকে খুবই ইম্পর্ট্যান্ট, আমি তোমাদেরকে বারবার বলছি, এই পার্টটা থেকে তোমরা 10 থেকে 15টা প্রশ্ন পাবে কনফার্ম, একদম কনফার্ম, 100% কনফার্ম আমি তোদের বলতে পারি। স্ট্যাটিক জিকের পার্টটা থেকে 10 থেকে 15টা প্রশ্ন তোমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যেখান থেকে পাবে। তো এই যে টপিকগুলো ভালোভাবে রেডি করে দেখো বাবু, কারণ এই ভ্যাকেন্সিটা হচ্ছে শেষ ভ্যাকেন্সি। এরপর তোমরা 2021-এর পর যে ভ্যাকেন্সিটা ডাব্লিউপি বার হবে, সেটা কিন্তু 3 থেকে 4 বছর পর বার হবে। আর বার হলে কিন্তু এই যে 8,000, 5,000, 10,000 এরকম ভ্যাকেন্সি বার হবে না। বার হলেও দেখবে 2 থেকে 3,000 ভ্যাকেন্সি বার হয়েছে, যার জন্য আবেদন করেছে দেখবে 10 থেকে 15 লাখ ছেলে মেয়ে আবেদন করেছে। তো ফ্রেন্ডস, তাই তোমাদেরকে বলছি, এই যে 2021 সালে ভ্যাকেন্সিটা, এটা মানে প্রায় শেষ ভ্যাকেন্সি বলতে পারো। এই মানে 2-3 বছর পর তাছাড়া আর কোনো ভ্যাকেন্সি বার হবে না, ঠিক আছে। তো এই যে ভ্যাকেন্সিটার জন্য ভালোভাবে প্রিপারেশন করো। দেখো তোমাদের অনেকেরই বয়স কিন্তু মানে পার হয়ে যাচ্ছে, তো একটু দেখো ভালো করে প্রিপারেশন করলে কি হয়, তোমারই মানে ভালো হবে আর কি, প্রিপারেশন ভালো হবে, তারপর তোমার জবটা কনফার্ম হয়ে যাবে, ঠিক। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলবো যে এই স্ট্র্যাটেজিকের পার্টটা থেকে 10 থেকে 15টা প্রশ্ন আসবে, তো অবশ্যই ভালোভাবে একটু রেডি করো। নেক্সট দেখো ফ্রেন্ডস, মনে রাখবে, আচ্ছা ডায়েট যেটা, সেটা হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম, ঠিক। আর রাষ্ট্রীয় পঞ্চায়েত যেটা, সেটা হচ্ছে নেপালের পার্লামেন্টের নাম। আর এইভাবে মনে রাখবে, জাতীয় সংসদ যেটা, সেটা হচ্ছে পাকিস্তানের পার্লামেন্টের নাম। আর সংসদ যেটা, সেটা হচ্ছে আমাদের ভারতের পার্লামেন্টের নাম। অবশ্যই কিন্তু ইম্পর্ট্যান্ট প্রত্যেকগুলোই, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, টার্টারিক অ্যাসিড কিসে থাকে? অপশন এ লেবু, বি হচ্ছে আমরুল, সি হচ্ছে দেখো আপেল, আর অপশন ডি হচ্ছে তেঁতুল। তো বলো অ্যান্সারটা কী হবে? টার্টারিক অ্যাসিড যেটা, সেটা কিসে থাকে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন ডি, মনে রাখবে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, ঠিক। তো আমি তোমাদেরকে বিস্তারিতভাবে অবশ্যই বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে রেডি করো। দেখো, লেবু আর কমলা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, ঠিক। আমরুলে থাকে কি? অক্সালিক অ্যাসিড। এইভাবে মনে রাখবে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, আর তেঁতুলে থাকে কি থাকে? টার্টারিক অ্যাসিড। তো এই যে কোথায় মানে কোন অ্যাসিডগুলো থাকে, এগুলো কিন্তু ভালোভাবে জেনে নাও, ঠিক আছে। লেবু আর কমলা লেবু থাকে সাইট্রিক অ্যাসিড, আমরুলে থাকে অক্সালিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, ভিটামিনের নামকরণ করেন কে? অপশন এ কার্ল স্টাইনার, বি হচ্ছে ল্যামার্ক, সি হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তো বলো অ্যান্সারটা কী হবে? ভিটামিনের নামকরণ করেন কে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে, মনে রাখবে অপশান ডি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। উপরের কোনোটি নয় হচ্ছে এর অ্যান্সার। দেখো, ভিটামিনের নামকরণ করে গিয়ে মনে রাখবে কেসি ফ্রাঙ্ক ভিটামিনের নামকরণ করে, ঠিক। আর এই যে দেখো কার্ল স্টাইনার, মনে রাখবে রক্তের গ্রুপ, যে ব্লাড গ্রুপ, যে যেমন রয়েছে এ, ঠিক, বি, এ বি, ও, তো এই যে ব্লাড গ্রুপগুলো রয়েছে, তো এইগুলো আবিষ্কার করে কে? কার্ল স্টাইনার আবিষ্কার করে রক্তের ব্লাড গ্রুপ, ঠিক। আর ল্যামার্ক মনে রাখবে বায়োলজি শব্দের প্রবক্তা বলা হয় ল্যামার্ককে, বিজ্ঞানী, ঠিক আছে। আর আলেকজান্ডার ফ্লেমিং, মনে রাখবে আলেকজান্ডার ফ্লেমিং কী আবিষ্কার করে? পেনিসিলিন আবিষ্কার করে আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে। নেক্সট এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, পূর্ণবয়স্ক ব্যক্তির দাঁতের সংখ্যা কয়টি? অপশন এ 20টি, বি হচ্ছে 32টি, সি হচ্ছে দেখো 12 জোড়া, আর অপশন ডি হচ্ছে 32 জোড়া। তো অ্যান্সারটা কী হবে? তোমরা, আমি জানি এর অ্যান্সার সবাই পারবে, প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে, মনে রাখবে অপশন বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। 32টা হচ্ছে আমাদের পূর্ণবয়স্ক ব্যক্তিদের দাঁতের সংখ্যা। আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে যে ছোট শিশুদের দাঁতের সংখ্যা কতগুলো হয়? মনে রাখবে 20টি হয় ছোটো শিশুদের দাঁতের সংখ্যা, ঠিক আছে। আর 32টা হয় বড়দের, পূর্ণবয়স্ক ব্যক্তির দাঁতের সংখ্যা হয় 32টা, ঠিক। পরের প্রশ্ন রয়েছে, দেখো নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? অপশন এ কোণ, বি হচ্ছে ঘনকোণ, সি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, আর অপশন ডি হচ্ছে তড়িৎ প্রবাহ। তো বলো নিম্নের মধ্যে কোনটা এককবিহীন ভৌত রাশি? দেখো ফ্রেন্ডস, প্রত্যেকটার একক রয়েছে, কিন্তু এমন একটা রয়েছে যার একক নেই।
তো এর অ্যান্সারটা হবে মনে আপেক্ষিক গুরুত্বর কোনো একক থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা এককবিহীন ভৌত রাশি, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এককবিহীন ভৌত রাশি। বাকি সমস্তগুলোর একক রয়েছে, যেমন কোণের একক হচ্ছে রেডিয়ান, ঘন কোণের একক কি স্টেরেডিয়ান, কোণের একক রেডিয়ান, ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, আর তড়িৎ প্রবাহের একক কি এটা হচ্ছে অ্যাম্পিয়ার, তোমরা সবাই জানো অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর কিন্তু আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, এটা মাথায় রাখবে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন হচ্ছে নিউটনের কোন সূত্রে বলের সংজ্ঞা সম্পর্কে জানা যায়, মানে বলের সংজ্ঞা পাওয়া যায়। অপশন এ প্রথম সূত্র, বি হচ্ছে দ্বিতীয় সূত্র, সি তৃতীয় সূত্র, আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তো ফ্রেন্ডস বলো অ্যান্সারটা কী হবে, নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন এ, মনে রাখবে নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, আর কি আর মনে রাখবে জাইড্য সম্পর্কে ধারণা পাওয়া যায়, ঠিক আছে। দ্বিতীয় সূত্র থেকে কী পাওয়া যায়, মনে রাখবে দ্বিতীয় সূত্র থেকে কী পাওয়া যায়, এখান থেকে বলের একক মানে যে সিজিএস একক, এসআই একক, এসআই একক যেমন নিউটন, সিজিএস একক যেমন ডাইন, তো এই যে এককগুলো এগুলো পাওয়া যায় কোথা থেকে, দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়, ঠিক আছে। আর মনে রাখবে তৃতীয় সূত্র থেকে কী পাওয়া যায়, এখান থেকে পাওয়া যায় যে ওই যে ক্রিয়া আর প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া যায় তৃতীয় সূত্র থেকে, ঠিক আছে। তো প্রত্যেকটা বলে দিলাম। দেখো ফ্রেন্ডস এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, মনে রাখবে প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা, আর দ্বিতীয় সূত্র থেকে বলের একক আর ভরবেগের সম্পর্কে ধারণা পাওয়া যায়, ঠিক আছে। আর তৃতীয় সূত্র থেকে কী পাওয়া যায়, তোমাদেরকে বললাম যে তৃতীয় সূত্র থেকে ওই ক্রিয়া আর প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা যেটা সেটা তৃতীয় সূত্র থেকে পাওয়া যায়, ঠিক। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলে। অপশন এ আকবর, বি হচ্ছে কুমারগুপ্ত, অপশন সি হচ্ছে সমুদ্রগুপ্ত, আর অপশন ডি হচ্ছে শের শাহ। তো এর অ্যান্সারটা অনেকেই পারবে, অবশ্যই প্রত্যেকে জানাও যে ভারতের নেপোলিয়ন কাকে বলে। তো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন সি হবে এর সঠিক উত্তর, সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। কাকে বলা হয়, সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন, ঠিক। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। অপশন এ সিমুখ, বি হচ্ছে শশাঙ্ক, সি হচ্ছে হর্ষবর্ধন, আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতিহাস থেকে প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন এ হবে সঠিক উত্তর, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুখ, অপশন এ হবে এর সঠিক অ্যান্সার, ঠিক। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, হচ্ছে শাহজাহানের সমাধিস্থলের নাম কি। শাহজাহানের সমাধিস্থলের নাম কি। অপশন এ লাহোর, বি হচ্ছে বীরভূমি, সি হচ্ছে দেখো জামা মসজিদ, আর অপশন ডি হচ্ছে তাজমহল। তো বলো অ্যান্সারটা কী হবে, শাহজাহানের সমাধিস্থলের নাম কি। প্রত্যেকে অ্যান্সারটা জানো, একটু আগে সমাধিস্থলগুলো আলোচনা করলাম, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে অপশন ডি তাজমহল, যেটা সেটা হচ্ছে শাহজাহানের সমাধিস্থলের নাম হচ্ছে তাজমহল, অপশন ডি, ঠিক। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, সব লাল হো জায়গা উক্তিটি কার। সব লাল হো জায়গা উক্তিটি কার। অপশন এ লাল বাহাদুর শাস্ত্রী, বি হচ্ছে দেখো নেতাজি, ঠিক আছে। অপশন সি হচ্ছে রণজিৎ সিং, আর অপশন ডি হচ্ছে ভগৎ সিং। তো বলো অ্যান্সারটা কী হবে, সব লাল হো জায়গা এই উক্তিটা কার। প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও, এর অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন সি হবে এর সঠিক উত্তর, রণজিৎ সিংয়ের উক্তি হচ্ছে সব লাল হো জায়গা, ঠিক আছে, রণজিৎ সিং। নেক্সট এরপর দেখো দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি কার লেখা। অপশন এ বল্লাল সেন, বি হচ্ছে উমাপতি, সি হচ্ছে দেখো লক্ষণ সেন, আর অপশন ডি হচ্ছে ধৈ। তো বলো অ্যান্সারটা কী হবে, এই দুটো গ্রন্থ দান সাগর আর অদ্ভুত সাগর, তো এই দুটো গ্রন্থ কার লেখা, প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন এ, মনে রাখবে বল্লাল সেনের লেখা হচ্ছে দান সাগর আর অদ্ভুত সাগর এই দুটি গ্রন্থ কার লেখা, বল্লাল সেনের লেখা, ঠিক আছে, মাথায় থাকবে, ঠিক। এরপর দেখো এরপরে প্রশ্ন, কত নম্বর ধারায় জম্মু কাশ্মীর সম্পর্কে আলোচনা করা হয়েছে। অপশন এ 270, বি হচ্ছে 370, সি হচ্ছে দেখো 165 নম্বর ধারায়, আর অপশন ডি হচ্ছে 243 নম্বর ধারায়। তো বলো অ্যান্সারটা কী হবে, কত নম্বর ধারায় জম্মু কাশ্মীর সম্পর্কে আলোচনা করা রয়েছে। খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর, 370 নম্বর ধারাতে 370 নম্বর ধারায় জম্মু কাশ্মীর সম্পর্কে আলোচনা করা রয়েছে। 370 আর কত আর 35A, ঠিক আছে, এই দুটো ধারা মাথায় রাখবে, 370 আর 35A এই দুটো ধারায় জম্মু কাশ্মীর সম্পর্কে কিন্তু মানে একটা আলাদাভাবে আলোচনা করা রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, স্পিকারের কার্যকালের মেয়াদ কত বছর। অপশন এ 4 বছর, বি হচ্ছে 5 বছর, সি হচ্ছে 6 বছর, আর অপশন ডি হচ্ছে 12 বছর। তো দেখো ফ্রেন্ডস স্পিকারকে মনে রাখবে, স্পিকার হচ্ছে লোকসভার সভাপতি হচ্ছে স্পিকার, ঠিক আছে, লোকসভার সভাপতি হচ্ছে স্পিকার। আর স্পিকার যে কার্যকালের মানে মেয়াদটা সেটা কত বছর, সেটা মনে রাখবে 5 বছর হচ্ছে স্পিকারের কার্যকালের মেয়াদটা,
ঠিক, অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, শীতকালীন অধিবেশন কোন মাস থেকে কোন মাস অবধি চলে? দেখো ফ্রেন্ডস, আমাদের অধিবেশন যেটা সেটা হচ্ছে 3 প্রকারের অধিবেশন, তোমরা সবাই জানো 3 প্রকার অধিবেশন, গ্রীষ্মকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন, আরেকটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। ঠিক আছে, তো এই যে শীতকালীন অধিবেশন যেটা সেটা কোন মাস থেকে কোন মাস অবধি চলে? অপশান এ ফেব্রুয়ারি থেকে মে, বি হচ্ছে জুলাই থেকে আগস্ট, সি হচ্ছে দেখো নভেম্বর থেকে ডিসেম্বর। তো বলো অ্যান্সারটা কী হবে? আর অপশান ডি দেওয়া রয়েছে দেখো উপরের কোনোটি নয়। তো বলো অ্যান্সারটা কী হবে, প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা হবে মনে রাখবে অপশান সি হবে সঠিক উত্তর। নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস অবধি চলে এই শীতকালীন অধিবেশনটা। কোন মাস থেকে? নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস অবধি চলে এই শীতকালীন অধিবেশন। অবশ্যই আমরা বিস্তারিত দেখে নেব। মনে রাখবে বাজেট অধিবেশনটা সেটা মনে রাখবে ফেব্রুয়ারি মাস থেকে মে মাস, মে মাস অবধি চলে বাজেট অধিবেশন। ঠিক আছে, আর দেখো জুলাই মাস থেকে আগস্ট মাস অবধি চলে, এটা চলে মনে রাখবে বাদল অধিবেশন যেটা সেটা জুলাই মাস থেকে আগস্ট মাস অবধি চলে। ঠিক, আর শীতকালীন অধিবেশন যেটা সেটা মনে রাখবে এটা নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস অবধি চলে। তো এই যে 3টা অধিবেশন রয়েছে, 3টা অধিবেশন খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এখান থেকে মনে রাখবে যে এই অধিবেশনগুলো কোন মাস থেকে কোন মাস অবধি চলে। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের প্রশ্ন হচ্ছে রাজ্যপালের কমপক্ষে কত বয়স হতে হবে? মানে কোনো যদি একটি ব্যক্তি রাজ্যপাল হতে চায় তাহলে তার মিনিমাম বয়সটা যেটা সেটা কত হতে হবে? অপশান এ 20 বছর, বি হচ্ছে দেখো 25 বছর, সি হচ্ছে 35 বছর, আর অপশান ডি হচ্ছে 18 বছর। তো বলো অ্যান্সারটা কী হবে? রাজ্যপালের কমপক্ষে বয়স কত হতে হবে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান বি হবে সঠিক উত্তর। মিনিমাম 35 বছর বয়স হতেই হবে রাজ্যপালের। ঠিক আছে, তবেই সেই ব্যক্তি রাজ্যপাল হতে পারবে। দেখো ফ্রেন্ডস, মনে রাখবে রাজ্যপালের ক্ষেত্রে হচ্ছে 35 বছর। ঠিক আছে, আর দেখো মনে রাখবে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও 35 বছর। ঠিক আছে, মিনিমাম যেটা বলছি সেটা হচ্ছে 35 বছর। আর মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে 25 বছর। ঠিক আছে, প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও 25 বছর। ঠিক, তো এই যে এগুলো তোমাদেরকে বললাম এগুলো অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট আর দেখো ফ্রেন্ডস, রাষ্ট্রপতির ক্ষেত্রে মনে রাখবে 35 বছর। ঠিক আছে, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, আর রয়েছে দেখো কি বললাম, হ্যাঁ রাজ্যপাল। এই যে 3টার বয়স মানে মিনিমাম যেটা সেটা 35 বছর লাগবে। ঠিক আছে, নেক্সট এর পরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্য বিধানসভার আসন সংখ্যা সর্বাধিক থাকে? অপশান এ পশ্চিমবঙ্গে, বি উত্তরপ্রদেশ, সি হচ্ছে রাজস্থান, আর অপশান ডি হচ্ছে মহারাষ্ট্র। তো বলো অ্যান্সারটা কী হবে? ভারতের কোন রাজ্যের বিধানসভার আসন সংখ্যা সর্বাধিক থাকে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান বি উত্তরপ্রদেশের রাজ্যটার বিধানসভার আসন সংখ্যা সর্বাধিক থাকে। ঠিক আছে, উত্তরপ্রদেশ, অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, সম্পত্তির অধিকারকে বর্তমানে কত নম্বর ধারায় রাখা হয়েছে? যে সম্পত্তির অধিকার বর্তমানে যেখানে রয়েছে সেটা কত নম্বর ধারায় রাখা হয়েছে? অপশান এ 51A, বি হচ্ছে 300A, সি হচ্ছে দেখো 300B, আর অপশান ডি হচ্ছে 347B। তো বলো অ্যান্সারটা কী হবে? তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে এই ব্যাপারে একেবারে ডিটেলসটা বলে দিই। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, মূল সংবিধানে সম্পত্তির অধিকার ছিল 7টা। মূল সংবিধানে মৌলিক অধিকার ছিল 7টা। ঠিক আছে, কিন্তু বর্তমানে হয়েছে 6টা। তো ফ্রেন্ডস, এখান থেকে একটা বাদ দেওয়া হয়, যেখানে মনে রাখবে সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়। যেটা 44তম সংবিধান সংশোধন দ্বারা 1978 সালে যেটা হয় 44তম সংবিধান সংশোধন, তো সেখানে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়। ঠিক আছে, 1978 সালে। ঠিক, আর দেখো সেটা বর্তমানে মনে রাখবে 300A নাম্বার ধারাতে রাখা হয়েছে। অপশান বি হবে এর সঠিক উত্তর, 300A নাম্বার ধারাতে। ঠিক, এরপরের প্রশ্ন হচ্ছে দেখো কততম সংবিধান সংশোধনের দ্বারা গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? অপশান এ 42তম, বি হচ্ছে 44তম, সি হচ্ছে 52তম, আর অপশান ডি হচ্ছে 56তম। তো কত নম্বর সংবিধান সংশোধন দ্বারা গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? এর অ্যান্সারটা হবে অপশান ডি। মনে রাখবে 56তম সংবিধান সংশোধন দ্বারা গোয়া সেটা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। আর অপশান এ যেটা মনে রাখবে 42তম সংবিধান, তো এটা মনে রাখবে এটাকে বলা হয় মিনি সংবিধান। কারণ দেখো এখানে অনেক জিনিস সংশোধন করা হয়, তাই এই 42তম সংবিধান সংশোধনকে বলা হয় মিনি সংবিধান। খুবই ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে আমি বলে দিলাম। এরপরের প্রশ্ন দেখো 28 নাম্বার,
কবে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষিত হয়? অপশন এ 1989 সালে, বি হচ্ছে 1995 সালে, সি হচ্ছে 1969 সালে, আর অপশন ডি হচ্ছে 1999 সালে। তো কবে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বা সাইটে পরিণত হয় বা ঘোষিত হয়? তো দেখো এর অ্যান্সারটা হবে মনে রাখি অপশন এ 1989 সালে। ঠিক আছে, 1989 সালে হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গে, বি উত্তরপ্রদেশে, সি হচ্ছে দিল্লিতে, আর অপশন ডি হচ্ছে কেরালাতে। তো বলো অ্যান্সারটা কী হবে? ভারতের প্রথম পাটকল কোন রাজ্যে গড়ে উঠেছে? তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন বি, মনে রাখবে উত্তরপ্রদেশ রাজ্যে ভারতের প্রথম পাটকল গড়ে উঠেছে উত্তরপ্রদেশ রাজ্যে। ঠিক, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 30 নম্বর প্রশ্ন, আর আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বরাকর কোন নদীর প্রধান শাখা নদী? বরাকর যে নদীটা সেটা হচ্ছে কোন নদীর প্রধান শাখা নদী? এ হচ্ছে মহানদী, বি হচ্ছে গঙ্গা, সি হচ্ছে দামোদর, আর অপশন ডি হচ্ছে অজয়। তো বলো অ্যান্সারটা কী হবে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও, আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন এটা। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন সি, মনে রাখবে দামোদর নদীর প্রধান শাখা নদী হচ্ছে বরাকর নদীটা। বরাকর নদীটা হচ্ছে দামোদর নদীর প্রধান শাখা নদী। ঠিক, তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেক কমেন্ট করে জানাও যে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কটা প্রশ্নের অ্যান্সার সঠিক করলে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও। আর দেখো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও কিন্তু লাইক করতে ভুলবে না। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আর যদি কেউ নতুন হয়ে থাকবে চ্যানেলে, অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এভাবে ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি চাকরির সমস্ত আপডেট আর সমস্ত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তো ফ্রেন্ডস চলো দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, আবার রাত 8টার সময় এই ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ।